নাসিরুদ্দিন পাটোয়ারি চায় যে বাংলাদেশ মানে সোসাইটিতে একটা কেওয়াজ লাগুক এবং চায় যে সবসময় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারির যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে অ্যাপ্রোচ সেটা আসলে নতুন বন্দোবস্ত রাজনীতিতে যায় না। আমি যদি বলি যে ৭১-এর যে ভাস্কর্যগুলো ভাঙা হলো, হ্যাঁ, এটা তো নিশ্চয়ই বিএনপি ভাঙে নাই, তাই না? ভাঙার কথাও না, কথাও না। মানে কেউ না কেউ ভেঙেছে। এখন ধরেন এটা হয়তো আমি নিজে না ভেঙে অন্য কাউকে দিয়ে ভাঙিয়েছি। যাই ভাঙে না কেন ব্রেন চাইল্ড আমারই ছিল, কথার কথা। তো সেই জায়গা থেকে এই যে আপনার মাজার ভাঙাটা কিংবা এই যে মব কালচারটা যে একটা মানে এটা একটা রেগুলার প্র্যাকটিসে যখন হয়ে গেছে, এটা এই সরকার আমলে মব হচ্ছে, আমি অস্বীকার করব না। কিন্তু এগুলা কমে আসবে। মাত্র ৩ মাস গেল তো আমার ধারণা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি খুবই স্ট্রিক্ট এবং দেখুন ওনাকে আসলে যেহেতু সংবিধান ইস্যুতে নানা ইস্যুতে ৭১ ইস্যুতে সংবিধান ইস্যুতে নানা ইস্যুতে ধরেন উনিই মূলত ভোকাল পারসন সরকার দলীয়, এখানে ওনাকে খুব টার্গেট করা হয়েছে এবং দেখেন ওনার আসলে যে কিছু বলার না কেন আপনি ধরেন ওই যা কিছু হারায় গিন্নি বলে কৃষ্ণ মেটা চোর, যা কিছু হোক না কেন সব দোষ স্বরাষ্ট্রমন্ত্রীর, মানে যা দোষ নন্দ ঘোষ। তো ব্যাপারটা এরকম একটা স্টিগম্যাটাইজ ওনাকে করা হচ্ছে, কিন্তু আমি জানি যে উনি খুবই ম্যাচিউর্ড একজন লোক। তো উনি এগুলোতে কর্ণপাত করেন। আপনি দেখেন যদি খেয়াল করেন সলিমপুরের যে ঘটনাটা, ওখানে ৪,০০০ পুলিশ র্যাব বাহিনী নিয়ে উনি পুরাটা দুর্গম অঞ্চলকে উনি রক্ষা করেছেন। যেতুন হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে যেখানে আর্মির লোক জড়িত, মিলিটারি লোক জড়িত, গত ১৭ বছর ১৫ বছরে আমরা কখনো নাম নিতে দেখি নাই, তাকে অভিযুক্ত করে তাকে সামনে আনা হলো, বিচারে কাঠগড়াদার করা হলো। রামিসার হত্যা দর্শনকারী যে রেপিস্ট তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করলো। এগুলো তো বিশাল বড় অর্জন। এখন ওই সব কিছুতে ওনাকে স্টিগমাটাইজ করতে হবে, এই কারণে ধরুন ওনার উপর সব দোষ চাপানো। আর যে মবের কথাটা আপনি যে বললেন, এই মবের এটা একটা খুব রেগুলার প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করি এটা কমে যাবে, এটা কমানো উচিত, কারণ এটা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব টাফ হয়ে যাবে সরকারের জন্য। আর নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে যদি আপনি কথা বলতে চান, আসলে আমার ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি তার মানে আমার সাথে আপনার মত ডিফারেন্ট হতে পারে, রাজনৈতিক আদর্শ ডিফারেন্ট হতে পারে, কিন্তু আপনার সাথে যে আমার একটা আলোচনা ডিসকাশনের জন্য একটা ডিসেন্ট্রি দরকার, সেটা যদি ব্যাটে বলে না মিলে তাহলে আমিও বসবো না, আপনিও বসবেন না। এটা একটা রুচির ব্যাপার। তো আমি আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, যদি এটুকুই বলতে চাই, কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি যে দলকে ওন করে বা যে দলের প্রতিনিধি এনসিপি, তারাই বাংলাদেশে বলছে তারা নতুন বাংলাদেশ চায়, নতুন বন্দোবস্ত চায়। কিন্তু তাদের বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারির যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে অ্যাপ্রোচ সেটা আসলে নতুন বন্দোবস্ত রাজনীতিতে যায় না। একটা ছোট উদাহরণ আপনাকে দেই। আপনি দেখেন ৫ই আগস্টের পরবর্তী সময়ে যে বেগম খালেদা জিয়া মানে এত অত্যাচারিত হয়েছে, কিন্তু উনি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা খারাপ কথা বলেনি, তারেক রহমানও কোনোদিন বলে নাই। মানে এটা একটা কিন্তু একটা ধরেন আপনি যদি বলেন এটা পলিটিক্যাল শিষ্টাচার বা ডিসেন্সি এটা। ডিসেন্সি বা ফ্যামিলি শিষ্টাচারও, কিন্তু সেই জায়গা থেকে দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারি মানে মির্জা আব্বাসকে যে পরিমাণ বুলিং করলেন। মির্জা আব্বাসে অসুস্থ হয়ে যাওয়ার পরেও যখন সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছিল সবাই যে নাসিরুদ্দিন পাটোয়ারির কারণ মির্জা আব্বাসের শারীরিক এই অবস্থা, সেই জায়গা থেকে মির্জা আব্বাসের ছেলে নিজেই বলেছে যে না, এটার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি দায়ী না, ওনার শারীরিক আগে থেকে অনেক সমস্যা ছিল, বয়স হয়েছে, নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে, ডায়াবেটিস, হার্টের সমস্যা, অনেক সমস্যা রয়েছে, সেই জায়গাতে হয়েছে। তো এই জায়গাটা পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। সেই জায়গা থেকে আপনি দেখেন গত ৪-৫ দিন আগে নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এই প্রোগ্রামে যাওয়ার আগেই নাসিরুদ্দিন পাটোয়ারি চায় যে বাংলাদেশ মানে সোসাইটিতে একটা কেওয়াজ লাগুক এবং চায় যে সবসময় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। আপনি দেখেন সেখানে দেখেন আমাদের 1/11-এর যে ঘটনাটা ঘটলো, মানে আমাদের রাজনীতির একটা ডার্টি অধ্যায়, ডার্টি চ্যাপ্টার। সেই ডার্টি চ্যাপ্টারে আপনি দেখেন তারেক রহমানকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, মানে আপনি যদি বর্ণনাগুলো শোনেন মানে আপনি ঠিক থাকতে পারবেন না। সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে ওনার কোমর ভেঙে দিয়েছে, আমরা বাকিরা কিছু রাখবো না, মানে এই যে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। তো এটা বললে আপনি কী করলেন? এটা বললে আপনি নিজের ক্ষতি করছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি এটা বোঝা নাই। কারণ এটা করে আপনি যারা এটার সাথে জড়িত, রাষ্ট্রে সবসময় করার জড়িত, রাষ্ট্রকে সবসময় বিনষ্ট করা জড়িত, তাদেরকে আপনি উৎসাহী করলেন এবং এটা করে আপনার রাস্তাটা আপনি খুব সোজা করে দিলেন। কারণ কি আপনি যে এই যে বাহাদুরি দেখাচ্ছেন, আপনার মনে আছে গোপালগঞ্জের ঘটনাটা? ইউনূস সরকারের আমলে খুব বাহাদুরি দেখাইছে, পরে তো এপিসি ট্যাঙ্কি করে আপনার পালা আসতে হয়েছে। গতকালও তো একই অবস্থা হয়েছে। তো সুতরাং মানে রাষ্ট্রের আপনি সমালোচনা করবেন, আপনি ডিসকাশন করবেন, ডিবেট করবেন, লাইনে আনবেন, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনি মানে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতেছেন, মানে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন? কথা তো আমরাও বলি, ল্যাঙ্গুয়েজে তো আমরাও সমালোচনা করি। ডক্টর ইউনূস তো আমি সবচেয়ে মানে সমালোচনাকারীর মধ্যে টপে আমি থাকবো। মানে তার যে পুরা শাসন আমল এখনও করি। হাম নিয়ে আমি যে পরিমাণ মানে হট ডিবেট করেছি, তো সেই জায়গা থেকে আমি তো ওনাকে মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। সুদি ইউনূস, হ্যাঁ? তারপর আমেরিকার দালাল ইউনূস। আমি এই ধরনের তার মতো আমি কখনো ইউজ করি না। কিন্তু ধরেন মানে এই জাতীয় টার্ম ইউজ করার অর্থ হচ্ছে ধরেন আপনার নিজস্ব কোনো পলিটিক্স নেই। এখন এই জিনিসটা ধরেন এই জিনিসটা মানুষ পছন্দ করে। ২-১% মানুষ পছন্দ করে বা অনেক মানুষই পছন্দ করতে পারে, কিন্তু ২-৩ বার বেশি এটা পছন্দ করবে না। এটা ওনাদের বোঝা উচিত। না, মানে ভাষাগত ব্যাপার যেটা থাকে যে আমাদের এটা যেহেতু পলিটিক্সের কারণে সে একটা ভালো জায়গায় চলে যাচ্ছে, তখন যদি এটা মুখের টেম্পোরারি, ভাষাটা এটা টেম্পোরারি। মুখের ভাষাটা যদি এরকম হয়, তো মুখের ভাষাটা এরকম হলে তো মানে এটা পলিটিক্যাল অ্যাপ্রোচ হতে পারে না কখনোই। হতে পারে না। আমার কাছে মনে হয় যে এটা এটা কখনোই হতে পারে না। আমি তো বললাম আমি এটা নিয়ে জাস্ট আমি তাকে নিয়ে আমি কোনো সমালোচনা করতেছি না। সে যেটা কাজটা করতেছে এটা রাইট ওয়ে না। আমি এইটুকুই সমালোচনা করলাম। কারণ তাকে নিয়ে সমালোচনা করার রুচিবোধ আমার নাই। না, এটা আপনি বললেন, এটা অনেকেই এই কথাটা বলে বলে ফেলছে আরকি যে তার ভাষা চয়নের। তো সে এটা কি সে ইচ্ছা করেই করে? ডেফিনিটলি এটা একটা স্ট্যান্ড বাজে। সে ধরেন আ
মানে হাদিকে নিয়ে, শহীদ ওসমান হাদিকে নিয়ে, হাদির সম্ভবত শেষ টকশোটা আমার সাথে ছিল। তো হাদিকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু ধরেন মানে হাদি একটা কারণে তো মানুষের কাছে জনপ্রিয়, খুবই জনপ্রিয়, মানুষের আত্মায় মানুষের মনে পৌঁছে গিয়েছে। কিন্তু ধরেন কিন্তু হাদির একটা নিজস্ব বয়ান ছিল, বা হাদির হচ্ছে শরীফ ওসমান হাদির নিজস্ব একটা ফিলোসফি ছিল। তো ধরেন হাদি যে হঠাৎ করে ২৪-এর আন্দোলনের সময় হাদি অতটা বেশি জনপ্রিয় ছিল না। ২৪-এর পরবর্তী সময় তার যে কালচারাল রিভলিউশন করা বা তার যে সাংস্কৃতিক লড়াই করা, তার ইনকিলাব মঞ্চ করা, তো এটা অনেক মানুষের হৃদয়ে গেঁথে গেছে। এবং হাদি যে প্রসেস হয়েছে, আমার ধারণা নাসিরুদ্দিন পাটোয়ারি ওটাকে ফটোকপি করতে চায়। এই কারণে দেখবেন আপনি তার বাড়ি কিন্তু হচ্ছে চাঁদপুর ৫, ওখানে সে ইলেকশন করেনি। পরবর্তী বলেছিল সে ঢাকা ১৮তে ইলেকশন করবে, ওখানে না করে সে হাদির সেন্টিমেন্টে ইলেকশন কাজে লাগানোর জন্য সে ঢাকা ৮ ইলেকশন করলো। এবং হাদি যে কারণে জনপ্রিয় হয়েছে, হাদির উল্টা ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে সে আসলে মনে করতেছে এটাই মানুষ খাচ্ছে, এটাই হয়তো জাঞ্জির ভাষা, এটাই হয়তো মানুষ খাবে। মানুষ দুই একবার হয়তো ফান স্যাটারগুলো পছন্দ করে, কিন্তু সিরিয়াস ডিসকাশনে ৩-৪ বার এগুলো ফান স্যাটার থাকে না। আমি নিজেও অনেক বছর ধরে পলিটিক্যাল ফান স্যাটার, রম্য এগুলো লিখি, কিন্তু এগুলো দিন শেষে টিকে থাকে না। এগুলো দুই একবারে টেম্পোরারি জিনিস, কিন্তু এগুলো লং টার্ম রাষ্ট্রের ডিবেট ডিসকাশনের জন্য। এই কারণে আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে এখানে এসেছি। আমি আমাদের ব্রেকের আগে লাস্ট একটা কোশ্চেন করব, জি। সেটা যে কালচারাল রেভলিউশনের কথা বললেন, এটা নিয়ে আমি একটু আলোচনা করে দেখলাম, মানে একটু পর্যালোচনা করে দেখলাম যে ইনকিলাব মঞ্চ একটা কালচারাল রেভলিউশনের কথা চিন্তা তারা ভাবনা তাদের করছে, চিন্তা তাদের ওই করতেছে। ওকে হ্যাঁ। ফাইন, করতেই পারে, হুম। কিন্তু তারা কিন্তু আবার মাজারে বিশ্বাসী না। হুম। কারণ আপনি যেটা বললেন বা আমরা দেখেছি যে মাজারটা কিন্তু ভাঙা হয়েছে বেসিক্যালি ওই ৫ই আগস্টের পরেই প্রায় ১০০-র উপর মাজার ভেঙে ফেলছে। তার মানে মাজার সংস্কৃতির সাথে এটা বিশ্বাসী না। বিশ্বাসী না হওয়ার তো এই না যে আমি তাকে ধ্বংস করে দিতে না, হবে। আমি বললাম বিশ্বাসী না, এবং তারা ওটা ভাঙছেও। এটা তারপরে ইনকিলাব মঞ্চ ভাঙছে না। না, আমি ইনকিলাব মঞ্চ ভাঙছে এটা আচ্ছা। বলছি না, আমি বললাম যে প্রায় সমমনা আর কি। হ্যাঁ। যারা ভাঙছে তাদের সাথে সমমনা বা একরকমভাবেই সাইকোলজিক্যালি এলাই করে। সাইকোলজিক্যালি অ্যালাই করে। তাহলে তারা আবার যে কাওয়ালি গান তারা আবার প্রচার করছে, কাওয়ালি তো ওখান থেকে আসছে। ওখান থেকে আসতে আবার বাউল গান পছন্দ করতেছে না। আবার মানে তাহলে মানে নিজেদের কাছে একটা দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব আমার এই করতেছে। জিনিসটা আপনার কাছে আমার জিজ্ঞাসা আসলে, আমি জানি না, আমি ধরেন এটা আমি একদম জানি না, আচ্ছা। যে আমি যদি কালচারালভাবে একটা জিনিসকে আমি সাপোর্ট করি, তো আমি ওটাকে ভেঙে ফেলবো। আমি পছন্দ করি না, আমি ভেঙে ফেলবো। হুম। আমি একটা মাজারে আমি বিশ্বাসী না, আমার ভেঙে ফেলতে হবে না। তো আমি বলবো যে ওরটা ভালো না, তখন মানুষ এমনি ওরটা শুনবে না Right. বা ওর ওখানে যাবে না। কিন্তু আমি তাকে অ্যাটাক করলাম, তাকে ভাঙলাম, এবং ইভেন মেরেও তো ফেলছে, কবর থেকে লাশ উঠে কবর থেকে লাশ উঠে সেই লাশটা পোড়ানো হয়েছে। তো এখন আবার যাকে আমি পছন্দ করলাম না তার গানটাকে আমরা আবার নিলাম, কাওয়ালি তো ওইখানকারই গান। আমি মানে আপনি কি কোনো অ্যান্সার জানেন এটার কোনো? ব্যাপারটা হচ্ছে ধরেন রাষ্ট্র তো বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন জিনিসের সমষ্টি, বিভিন্ন প্রতিষ্ঠানের সমষ্টি আপনি বলতে পারেন। রাষ্ট্রের অর্থ এই নয় যে ধরেন রাষ্ট্রের ডেমোক্রেসি কেন দরকার, মানে ডেমোক্রেসি কেন আসছে বা রাষ্ট্রতান্ত্রিক ব্যবস্থাটা কেন আসলো। নাহলে তো ধরেন যেরকম হয়তো যে আমার হাজার হাজার কোটি টাকার মালিক, আমি নিজেই একটা পুলিশ বাহিনী পালবো, অনেক কিছু করবো, তাতে রাষ্ট্র হলো না। রাষ্ট্র ব্যবস্থাটা আসছে কেন? রাষ্ট্র ব্যবস্থা আসছে কেন? একটা জিনিসটাকে একটা ডিসিপ্লিন শৃঙ্খলার মধ্যে আনা। রাষ্ট্র ব্যবস্থা যখন ডেমোক্রেসি আসে, ডেমোক্রেসির আগে তো সাম্রাজ্য ছিল, রাজাদের শাসন ছিল, অনেক কিছুই ছিল। কিন্তু ডেমোক্রেসি আসছে এই কারণে, কারণ ডেমোক্রেসিকে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবলই করেছে, এই কারণে রিকগনাইজ এই কারণে করেছে যে ডেমোক্রেসি বাকিগুলোর চেয়ে বেটার, এবং সেখানে আসলে সবাইকে একটা কমন প্ল্যাটফর্ম আনা যায়। তো রাষ্ট্র তো তাই। এখন ধরেন রাষ্ট্রে কেউ ধরেন আরেকটা জিনিস যদি কালচারাল রেভলিউশনের কথা এসে যোগ করি, ধরেন ভাষা, সংস্কৃতি, এই জিনিসগুলোকে আপনি কখনো বাউন্ডারিতে আটকে রাখতে পারবেন না। রাষ্ট্র একটা ভূখণ্ডের মধ্যে আটকে রাখা যায়, তার একটা বর্ডার আছে, তার একটা ল্যান্ড আছে, সার্বভৌমত্ব আছে, কিন্তু মানে গান, সংস্কৃতি কোনো কিছু আটকে রাখতে না। ক্রিকেট খেলা, ফুটবল খেলা চিন্তা করেন না, স্পোর্টস আপনি পারবেন না। ধরেন আপনার এই যে সামনে ফুটবল বিশ্বকাপ আসতেছে, তা আমাদের ফুটবল বিশ্বকাপের সময় যে পরিমাণ ক্রেজিনেস আমাদের এখানে থাকে, পৃথিবীর আর কোনো দেশে এরকম আছে? কয়েকটা দেশে আছে এরকম ক্রেজিনেস। যারা ফুটবল খেলে, যারা বিশ্বকাপ জেতে, তাদের তো সেই পরিমাণ ক্রেজিনেস নাই। নিশ্চয় আপনারা জানেন আমরা এখানে কী রকম পাগলামি করি। আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ফুটবল পতাকা লাগাই, আমরা জার্সি পরে ঘুরাই, সারা ঢাকা শহরে পতাকা দিয়ে ঘুরে যায়। পুরো বাংলাদেশে, পুরো শুধু বাংলাদেশ, ঢাকা শহর। পুরো বাংলাদেশ। এটাকে আপনার আটকানোর তো কোনো সুযোগ নাই। মানে ধরেন এরকম হয়েছে, আমি একটা মজার ঘটনা আপনাকে বলি। ধরেন হন্ডুরাস যখন বিশ্বকাপ খেলো না, তখন হন্ডুরাসকে ট্রল করার জন্য মানে আমরা বাঙালিরা তখন বলছিলাম যে গো হন্ডুরাস গো। এটা জাস্ট আর ফান করে বলা হয়েছিল, কিন্তু ওরা এটাকে ক্যাশ করেছে যে এই হন্ডুরাস মানে বাংলাদেশের মতো একটা দেশ আমাদেরকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতেছে। পরবর্তী সময় বাংলাদেশের কোনো একটা ওয়ার্ল্ড কাপে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপে জানি, তারাও বাংলাদেশের সময় গো বাংলাদেশ গো বলতেছে। মানে এই যে একটা আপনার মানে এটাকে বলে স্পোর্টস ডিপ্লোমেসি, বা স্পোর্টসের সাথে যে আপনার একটা বন্ধন তৈরি করা, একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের, একটা জাতির সাথে একটা জাতির। কালচারেরও তাই। ধরেন এখানে কে কাওয়ালি গান, কারো কাওয়ালি গান ভালো লাগবে, কারো রবীন্দ্রসঙ্গীত ভালো লাগবে, কারো নজরুলগীতি ভালো লাগবে, কারো ফোক গান ভালো লাগবে, কারো আধুনিক গান ভালো লাগবে, কারো হিন্দি গান ভালো লাগবে। হ্যাঁ, তো এটাকে আপনি জোর করে বন্ধ করতে পারবেন না। তো কালচারাল রিভলিউশনটা আপনি আপনার জিনিসটা ছড়িয়ে দিতে পারেন, অন্য কারোর কাছে ছড়িয়ে দিতে পারেন, কারণ অন্য জিনিস আপনি আটকানোর কোনো
সাধ্য আপনার নাই, এই জিনিসটা আসলে রং পথে ওরা গেছে। ধরেন একটা রাষ্ট্রে আমি যদি ধরেন আমি পাক্কা মুসলিম, আমি একেবারে ইসলামে সব কিছু মানি, তো ইসলামে যদি সব কিছু মানি তাহলে আমার কাছে গান টান আমার কাছে হারাম মনে হবেই, হারাম অবশ্যই হারাম, মানে বাদ্যযন্ত্রের গান। তখন আমি যারা গান বাজ করবো তাদেরকে আমি হেদায়েতের পথে আনবো। মানে তার যে রাষ্ট্রের ক্ষেত্রেও তাই, রাষ্ট্রে যে ভুল করবে তাকে আপনি একটা রিকনসিলিয়েশনের মধ্যে আনবেন, এটাই তো একটা রাষ্ট্রের প্রসেস। ধরেন যে অপরাধী, সে তো সারা জীবন অপরাধ কিন্তু সাজা ভোগ করে না, সাজা গণ- ভোগ করার পর তো সে সাধারণ মানুষের সাথে মিশে যায়, গণতান্ত্রিক তার তো দেশে একটা তো রিভ্যালিডেশন না, লাগবে। আমি মনে হয় যে গণতান্ত্রিক দেশে আপনি বলতে পারেন, কিন্তু তাকে আপনি Force করতে আনতেই পারবেন। হবে, ফোর্স করতে আমি পারবেন তো না। ফোর্স করতে পারবো না, আমি সেটাই বলতেছি। তো এটা আসলে ওনাদের এই জিনিসটাকে, এই প্যারামিটারটাকে সেট করা দরকার যে কারো ক্ষেত্রেই। ধরেন আমি একটা সংগঠন করলাম, আমি একটা কমিউনিটি করলাম, তো আমার অর্থই না যে সবাইকে এটার মধ্যে যুক্ত করবে। আমি একটা পলিটিক্যাল পার্টি করলাম, এর অর্থই না যে সবাই আমার পলিটিক্যাল আমরা